Hey guys, good morning. Welcome back to my channel Devsneha's Lifestyle with another new video. তো সকাল সকাল উঠেই আমি এক বোতল জল নিয়ে বসে গেছি, কারণ এটা আমার বরের হুকুম, রোজ খালি পেটে জল খাবে। তো আজকে ভীষণ ল্যাদ লাগছিল, কারণ কালকে সারা রাত ঘুমাতে পারিনি ছেলের জন্য। ল্যাদ খেতে খেতে চলে গেলাম আমি এখন রান্নাঘরে সকালে চা করার জন্য। সবাই সকালে লিকার চা খায়, প্লাস আমার বড় দোকানে বেরোয়, তাই তার জন্য চাটা করার জন্য আমি চলে গেলাম সকালবেলা সবার চা করতে করতে। এদিকে আমার পাপার সাথে, মানে আমার শ্বশুরমশাই, তার সাথে আমার একটু ঝগড়া চলছিল, কারণ কালকে পাপার রিপোর্ট করা হয়েছিল জন্ডিস আর সুগার ধরা পড়েছে। তার জন্য আমি পাপাকে বলেছি তোমাকে চিনি ছাড়া চা দেবো, তাই জন্যই আমার সাথে ঝগড়া করছিল, তুই চিনি ছাড়া চা দিলে আমি খাবো না। বললাম তোমার চাটা আমি টেস্টি করে বানিয়ে দিচ্ছি, তুমি আগে দেখো কেমন হয় তারপরে বলো। যাই হোক, বাবার সাথে গল্প করতে করতে, মানে ঝগড়া করতে, গল্প ঠিক না, ঝগড়াই করছিলাম, করতে করতে আমি টেবিলে সবাইকে চা দিয়ে দিয়েছি। টেবিলে সবাই বসে আছে, দেখুন মা, আম্মা, পাপার চাটা ঢাকা ছিল, এদিকে আমার বরের চাটা বাড়া, এদিকে আমার শ্বশুরমশাই হাত পা ধুয়ে চলে এসেছে চা খেতে। এসে বলছে দে দে রিপোর্টটা দে, দেখি কী এসছে। বিশ্বাস করছিল না, ভাবছিল মিথ্যে কথা বলছি। যাই হোক, এই নিয়ে আমার শাশুড়ির সাথে একটু লেগেছিল, হয়ে গেছে গল্প। এইবারে আমরা যাচ্ছি রান্নাঘরের সব কাজ মিটাতে। রান্নাঘরে চারিদিকে এঁটো বাসন পড়ে আছে, কারণ আজকে আমাদের অনুকূল ঠাকুরের দিন। আমরা যেটা মানি সেটা খুব মন থেকেই মানি, তো ওই জন্য ভাবলাম কোনো এঁটো কাটা যাতে না থাকে, সেই কারণে আমি আর মা রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মা রান্না করে স্ল্যাব, গ্যাস এসব মুছে নিচ্ছে, আর আমি এঁটো বাসন যেগুলো পড়েছিল সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। কারণ একটা এঁটো যদি আজকের রান্না বা খাবারে লেগে যায়, তাহলে তাকে অশ্রদ্ধা বা অভক্তি করা হবে। তাই আমরা আজকের দিনটাতে একটু ভালো করেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজকর্ম করে থাকি। এদিকে বাসন মাজতে মাজতে মায়ের সাথে পাপার কালকে রিপোর্ট নিয়ে কথা বলছিলাম, যে কী কী খাওয়া যেতে পারে, কী কী না খাওয়া যেতে পারে। বলতে বলতে আমার বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা গ্যাস ট্যাস মুছে নিচ্ছে, কারণ এই গ্যাসেই আমাদের রান্না টান্না হবে। এবার আমি চলে আসলাম ব্যালকনিতে আম্মার জামা দিতে। আসলে আম্মা চোখে দেখতে পায় না, তো তাই তার সবটুকু জিনিসই আমাকে বা মাকে এগিয়ে এগিয়ে দিতে হয়, যত বয়স্ক মানুষ। তাই আম্মাকে একটুখানি আমরা নাইটিটা এগিয়ে দিচ্ছি আমি। এবার আম্মা চলে যাবে স্নান করতে। সেই সুযোগে আমাকে আবার আমার দেওর উঠে বললো বৌদি চা করো, ও কলেজ বেরোবে। ও আবার লিকার চা খায় না, ওর জন্য আবার দুধ চা বসাতে হলো। আবার দুধ চা যখন করছি তখন বললো করছিসই যখন, তাহলে সবার জন্যই কর। তাই ভাবলাম সবার জন্য করছি, তাই নিজের জন্য একটু করে নিই। ওই জন্য আমি, মা, আম্মা, পাপা, ভাই, 3-4-5 জনের জন্যই আমি আবার দুধ চা করে নিলাম। আমাদের বাড়িতে একটু রফায় দফায় চা হয়, সবাই একটু চাটা খেতে ভালোবাসে, বিশেষ করে আমাদের আম্মা। তো দেখুন, আমাদের চাটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে 5 কাপ চা 5 জনের জন্য। এবার আমি একটু টেবিলে বসে চাটা খেয়ে নিচ্ছি। ও মা, তার মাঝখানে দেখি আমার শ্রীমান পুত্র আমার পায়ের তলা দিয়ে টেবিলের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এই যে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার জন্য মা দেখছি বাঁধাকপি কাটছে, বলছে দেখ এক হাতে বাঁধাকপি কাটছি, আমার গিনিস বুকে নাম ওঠা উচিত। তাই গিনিস বুক অবধি পৌঁছানোর জন্য আমি এই মোমেন্টটাকে ক্যাপচার করেছি। আপনাদের যদি কেউ চেনা জানা থেকে থাকে গিনিস বুকের ফাউন্ডারের সাথে, তাহলে অবশ্যই এই ভিডিওটা থেকে শেয়ার করবেন। যাই হোক, কথা বলতে বলতে বাঁধাকপি আলু ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে। আমার চাউমিনটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে আমি আগে চাউমিনটা আমার দেওরের প্লেটে সার্ভ করবো, কারণ ও কলেজে যাবে, তাই ওকে আগে খেতে দিতে হবে। তারপরে আমার, মায়ের, আম্মার 3 জনেরটা বেড়ে আমি আমাদের বেডরুমে নিয়ে যাব, কারণ এত গরম বাইরের ডাইনিংয়ে, দেখতেই পাচ্ছেন রোদ ঠিকরে আসছে। তাই এই গরমে আর কেউ খেতে চাইলো না। আজকে যেহেতু ভেজ, তাই ঘরে বসেই খাওয়া যাবে। তাই জন্য সবাই ঘরে চলে গেল। বললাম যাও, আমি সবার খাবারটা নিয়ে আসছি। আমার 3 প্লেট চাউমিন প্রায় বাড়া হয়েই গেছে। এদিকে আমি আমার বরের চাউমিনটা প্যাক করে রেখে দিয়েছি, আমার দেওর যাওয়ার সময় ওর দোকানে দিয়ে চলে যাবে। আমাদের 3 জনের চাউমিনের প্লেট রেডি। এবার আমি এইগুলো নিয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে এবার একটু নিজেও চাউমিন বসে খেয়ে নিচ্ছি। আমার ছেলে নিচে ওর ঠাকুমার সাথে খেলছে। এসিতে বসে মজা করে চাউমিন খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, এই করতে করতে দেখছি আমার শাশুড়ি মা উঠে পড়েছে। উঠে পড়ে এখন দেওয়াল যা যা ফার্নিচার আছে সব ডাস্টিং করছে। আসলে মা একটু পরিষ্কার, তাই টিপটপ পরিষ্কার রাখাটা একটু পছন্দ করে, আর আমি ততটাই অগোছালো। যাই হোক, এখন আমি সব কিছু খেয়ে টেয়ে দিয়ে স্নান করতে চলে যাচ্ছি। আমার স্নান হয়ে গেছে। এবার
বাথরুমে যা যা জামা কাপড় ছিল প্লাস নিজের জামা কাপড়, ছেলের জামা কাপড় সবটুকুই কেচে টেচে এবার রোদ্রে দিয়ে দিচ্ছি, কারণ বাইরে যা কড়া রোদ উঠেছে। সেই জন্য ভাবলাম যে না, সব কটা কেচে রোদে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আসলে জামা কাপড় জমতে জমতে এত জমে যায় যে কাচতে ভীষণ প্রবলেম হয়ে যায়। আমাদের নিজেদের হাতে কাচতে হয় না, ওয়াশিং মেশিন আছে, বাট তবুও অনেকটা বেশি জমে যায়, তো তাই জন্য অল্প অল্প করে যা থাকে সেগুলো আমরা কেচে নিই, আমিও কেচে নিই, মাও কেচে নেয়। এইবারে বাইরে আমরা রোদ্রে দিয়েছিলাম বালিশ, শোয়ার মাথার বালিশগুলো, ওগুলো নিয়ে আমি এবার ঘরে চলে যাব। বাইরের রোদটা দেখুন খালি। এই যে আমি ঘরে চলে এসেছি, এবার ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে গিয়ে দেখছি মা পুরো কাক স্নান করে ফেলেছে, কারণ এতটাই গরম ছিল বাইরে। এদিকে দুপুরের খাবার রেডি হচ্ছে, মা আলু ভাজছে, এদিকে আলু উচ্ছে ভাজা কমপ্লিট, ডাল কমপ্লিট, ভাত কমপ্লিট হয়ে গেছে। এটা বাঁধাকপি হবে বলে রাখা। দেখুন 1:05, অনেকটাই বেলা হয়ে গেছে। বললাম না, এবার ঠাকুরকে খেতে দিয়ে দিই। আমি ঠাকুর পুজো করতে যাব বলে তাড়াতাড়ি সিঁদুর টিঁদুর ছুঁয়ে কপালে একটা লাল টিপ পরে ঠরে এখন একটু রং ঢং করলাম আয়নার সামনে নিয়ে। এই দেখো আমার মহারাজ উঠে গেছেন, ঠাকুর ঘরে গিয়ে যাবো, উনি উঠে বসে আছেন। এরকম অদ্ভুত জামা পরলে হয়তো আপনারা ভাবছেন যে কী ব্যাপার হলো, এরকম অদ্ভুত জামা কেন। ও আসলে খালি গায়ে থাকতেই পছন্দ করে, এতটা গরম বলে। তাই জন্য আমি ভাবলাম এসিতে শুয়েছিল, যদি ঠান্ডা লেগে যায়, তাই ওর বাবার জামাটা পরিয়েছিলাম। তো এখন আমি তাকে বলছি তুই বাবার জামা পরেছিস, তাই জন্য হাসছে। যতবার ওকে বলছি তুই বাবার জামা পরেছিস, ও ততবারই হাসছে। যাই হোক, ওনাকে এবার রেখে আমি চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে। আজকে অনুকূল ঠাকুরের পুজো, তার জন্য আমাদেরকে আজকে একটু ভালো করে পুজো টুজো করতে হবে। যাই জন্য দরজাটা বন্ধ করে দিলাম, বললাম আমার ছেলে পিছন দিক থেকে চলে আসবে। ঠাকুরের পুজো করতে বসে গেলাম। আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তাই জন্য ঠাকুরের পুজোটা আমি তাড়াতাড়ি করেও নিচ্ছি। ঠাকুরকে খেতে টেতে দিয়ে দিলাম, কারণ আমরা নিজেরা খেয়েছি অথচ তাদেরকে খেতে দিইনি যারা আমাদের খাবার জোগায়। তাই যতটুকু আমি পারি আমি আমার মতো করেই পুজো করি। আমি হয়তো আমার শাশুড়ি মার মতো ভালোভাবে টিপটপ পরিষ্কারভাবে পুজো করতে পারি না, যতটুকু পারি ততটুকুই করি। যাই হোক, এবার হয়ে গেছে সব থেকে প্রিয় কাজ করতে চলেছি, ধূপকাঠি ধরিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করা, যেটা ঘন্টা বাজিয়ে করতে হয় বলে আমার ভীষণ মজা লাগে করতে। তাই সবার আগে আমি তাড়াতাড়ি করে পুজোর সব কিছু করে এইটা করি, কারণ তাহলে কি এই যে ঘন্টা নাড়িয়ে ঠাকুরমশাইয়ের মতো পুজো করতে পারবো। এটা হচ্ছে আমি আমাদের বাড়ির শঙ্কর দাদু হচ্ছে আমাদের বাড়ির পূজারি, যে প্রত্যেকটা অনুষ্ঠানে বা প্রত্যেকটা পুজোতে আমাদের বাড়িতে পুজো করে। তো সেই জন্য আমি বললাম আমি শঙ্কর দাদু। যাই হোক, অনেক মজা হয়ে গেছে। এবার আমি নেমে পড়বো শঙ্খ নামানো প্রতিযোগিতার প্র্যাকটিসে। অ্যাপার্টমেন্টে শঙ্খ প্রতিযোগিতা হবে, তাই জন্য শঙ্খ বাজানোটা প্র্যাকটিস করে নিচ্ছি ভালো মতো করে। আমার পুজো অলমোস্ট শেষ হয়ে গেছে। এবার ঠাকুরের কাছে একটা প্রণাম সেরে ঠাকুরের খোঁজখবর নিয়ে নিই। আমি ঠাকুরের কাছে কোনো দিনই কিছু চাই না, শুধু বলি সবাইকে ভালো রেখো, তুমি ভালো থেকো, দিনটা যেন ভালো যায়। এর থেকে বেশি কিছু আমি তার থেকে চাই না, কারণ তার যা দেওয়ার সে নিজের থেকেই সেটা আমাকে দিয়ে দেবে। তাই আমি তার থেকে আর কিছু এক্সট্রা করে চাই না। এই যে মহারাজকে দেখুন, সে এতই কেঁদেছে। আমি ঠাকুর পুজো করতে করতে ধূপকাঠি দেখাতে গেছি বাইরে, সে ভেবেছে মা চলে গেছে, সেই ভেবে সে এতটাই কান্না করেছে, তার চোখ টোক ফুলে গেছে। এদিকে আমার শাশুড়ি মার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। বেসিনে যে কটা এঁটো বাসন পড়েছিল সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছে। ততক্ষণে আমি ভাবলাম আমার যখন কোনো কাজ নেই, তখন আমি তাহলে ভাবলাম যে না, যাই এবার ছেলেটাকে একটু আদর করি। এই দেখুন আমার মহারাজ, সে চট করে কাউকে আদর করতে দিতে চায় না, কারণ সে জড়াজড়ি ঝাপটাঝাপটি অতটা পছন্দ করে না। কিন্তু আজকে দেখলাম বেশ ঠান্ডাই আছে, তাই সুযোগের সদ্ব্যবহার করতে কে ছাড়ে বলুন। সেই জন্য আমি আজকে একটু ওকে আদরই করে নিলাম ভালো করে। এই যে দেখুন ওর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন এবার তার সাথে যুদ্ধ করতে হচ্ছে, তার চুল আঁচড়ানো নেই। যতবার তার চুলটা আঁচড়াচ্ছি ততবার সে হাত দিয়ে চুলটা আঁচড়াতে দেবে না, কারণ সে চিরুনিটা নেবে কতক্ষণে সেটাকে মুখে দেবে, সেটা ধান্দায় উনি বসে আছেন। ওর একটা বড় বাজে স্বভাব হলো যে কোনো জিনিস পেলেই সেটাকে আগে মুখে দেওয়া। যাই হোক, নিয়ে নিচ্ছিলাম বলে খুব সুন্দর করে হেসে আমাকে ঘোরাঘুরি দিচ্ছিল। তারপরে যে চিরুনিটা দিতে গিয়ে যাইনি, খুশি হয়নি, তারপরে যেই হাত থেকে নিয়ে নিলাম, ব্যাস। এরকম অ্যাক্টিং কোথাও দেখেছেন? আশা করি সব মায়েরাই এই ধরনের অ্যাক্টিং দেখে থাকেন। এই যে অ্যাক্টিং, এই অ্যাক্টিং দেখলে দেবজিৎ, কোয়েল, শ্রাবন্তী, ওদিকে ঋতিক রোশন, সালমান খান, শাহরুখ খান, আমির খান ফেল। এই যে দেখুন ওনাকে দিয়েছি, মুখে দিয়েছে, এই জিনিসটা যেন এই দিই না বলে এই দেখুন আবার আর শুরু নাটক। যাই হোক, উনি ঋতিক রোশন, শাহরুখ খান সবাইকে ফেল টেল করে যাবে। আমি বললাম না, এবার ওনাকে টিপটা পরিয়ে দিই। এই হলো আমার আরেক যুদ্ধ।
এই টিপ পরাতে গেলে ওনার মনে প্রশ্ন জাগে হয়তো, এটা কি, এটা কেন কালো দেখতে, এটা কোথা থেকে এসছে, এটা কি খাবার, কিভাবে খেতে হয়, কেমন টেস্ট হয়, সেই ভাবতে ভাবতেই উনি প্রায় কাজলটাকে থাবা মেরে নিতে যায়। আর আমি যতবার ভাবি একটুখানি চাঁদের মতো গোল টিপ দেবো। এই যে কোনো রকমে তার সাথে যুদ্ধ করা হয়ে গেল আমার। যুদ্ধ করার পরে তো সে রেডি। এবার আমি তাকে খাওয়ানোর জন্য তার খাবার টাবার প্রস্তুত করে নিয়ে আসবো। ওকে যতবার চুল আঁচড়াবো ততবার ও শুয়ে পড়ছে, চুলটা আঁচড়াবে না। যাই হোক, ওর খাবারটা নিয়ে চলে আসলাম। আমি ওকে প্রত্যেকদিন দুপুরে ভাতই খাওয়াই। আর ও তো মাছ মাংস ডিম এখন খায় না, কারণ যতক্ষণ 18 মাস হবে ও মাছ মাংস ডিম খেতে পারবে না। সেই জন্য আমি ওকে মাছ মাংস ডিম দিই না। সবসময় নয় ভাত মুগ ডাল, নয় ভাত মুসুর ডাল। এবার সবজি বিভিন্ন রকম থাকে, কখনো থাকে কাঁকরোল, পেঁপে, চাল কুমড়ো, লাউ, ঝিঙা, পটল, তারপরে আলু, মিষ্টি আলু, কুমড়ো, গাজর, বিনস, বিভিন্ন ধরনের সবজি খাওয়াই। একমাত্র এখনও ঢ্যাঁড়স, বেগুন, উচ্ছে এগুলোও খায় না। তো বাদবাকি সবই সবজি দিই। এই খাওয়াতে খাওয়াতে দেখি ওর দাদান ফোন করেছে, মানে আমার বাবা ওই বাড়ি থেকে ভিডিও কল করেছে। এই টাইমেই ওরা ভিডিও কল করে, কারণ জানে এই টাইমটা আমি ফাঁকা থাকি ওকে খাওয়ানোর সময়। এই টাইমটা ভিডিও কল করে ওকে দেখবে বলে, প্লাস ওকে বলছে দেখো দাদান তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি। এদিক থেকে আমার মা ওখান থেকে বলছে তাড়াতাড়ি দাও ফোনটা, নিজে কি একা কথা বলবে। এবার আমার মা চলে এসছে, মানে ওর দিম্মা, সেও এখন কথা টথা বলা কমপ্লিট হয়ে গেছে। আর আমি রাখো খাইয়ে নিই, খাওয়া কমপ্লিট। এবার উনি উঠে নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ ওনাকে নাচানাচি করতে হবে, ওনার খাওয়া শেষ। মায়ের হাত থেকে ছুটকারা পেয়ে গেছি, তাই জন্য উনি আপন মনে নাচছেন। আসলে বড় হচ্ছে তো, 11 মাস বয়স হতে চলছে। ও দাঁড়ানোর চেষ্টা করে, হাঁটার চেষ্টা করে। এবারে ওর ওখানে খেলনাগুলো রাখা ছিল, ওইখান থেকে খেলনাগুলো সব ছড়াবে ছিটাবে, তারপরে এখান থেকে যাবে। যাই হোক, ওকে ওর বাবার কাছে রেখে এসে দেখি টেবিলে মা খাবার টাবার সাজিয়ে রেখেছে। আমার প্রত্যেক দিনই খেতে লেট হয়ে যায়, কারণ যেহেতু ছেলেকে খাইয়ে আমাকে খেতে হয়, তার জন্য আমি একটু লেট করেই খাই। তাই আজকে মা বেড়ে টেড়ে রাখে খাবার। দেখুন আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি। তো এইসব দিয়ে আমি কোনো রকমে খেতে বসেছি, সুখ করে খাবো বলে। ও বাবা, কি খাবো কি খেতে খেতেই দেখি ওর বাবার ডাক পড়ে গেছে, যে এতটাই দুষ্টুমি করছে যে কোনো রকমভাবে ওকে সামলানো যাচ্ছে না। তাই তাড়াতাড়ি আসালাম, আমার একটু টাইম লাগবে, কারণ বেসিনে অনেকগুলো বাসন পড়ে রয়েছে, সেগুলো মেজে আমাকে ঘরে ঢুকতে হবে। তাও আমি কোনো রকমে চেষ্টা করলাম তাড়াতাড়ি খাওয়ার। আর আমার একটা খুব বাজে অভ্যাস আছে, খেতে খেতে জল খাওয়া, যার জন্য আমি আমার বরের কাছে ভীষণই বকা খাই। যখন তাড়াতাড়ি হয় তখন আমি জল দিয়ে গিলে গিলে খেয়ে নিই। যাই হোক, এই দেখুন চারিদিকে বাসন পড়ে আছে। এগুলো দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে যে না, এবার এগুলোকে পরিষ্কার করতে হবে। তাই জন্য একবারে বাসনগুলোকে মেজেই আমি ঘরে ঢুকবো। তাই বললাম একটু দাঁড়াও, আমি বাসন মাজা প্রায় হয়েই আসছে, আমি হয়ে যাচ্ছি। তাই জন্য দেখুন আমার বাসন মাজা পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটুখানি ভালো করে হাত টাত ধুয়ে আমি চলে যাব আমাদের ঘরে। গিয়ে দেখতে হবে যে ছেলে আর বাবা দুজনে কি করছে, কারণ অনেকক্ষণ ধরে এই দুজনের আওয়াজ আমি পাচ্ছি না। বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট, সব ডান, আর কিছু বাকি নেই। এবারে আমি চলে যাব ঘরে। ও বাবা, ঘরে গিয়ে কি বিরল দৃশ্য দেখতে পেলাম। বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে কাঁদা। কিন্তু আমার ছেলের এই ঘুম দেখে ফলস খাবেন না যে ঘুমিয়ে পড়েছে, মাটা শান্তি করে ঘুমাবে, কিন্তু না, উনি উঠে পড়েছেন, আমাকে দেখে লাফালাফি শুরু করেছিল। যাই হোক, বিকেল হয়ে গেছে, বিকেলে আবার সবার চা দরকার, সন্ধ্যের চা না খেলে হয়। তাই সবার জন্য আবার চা করতে চলে আসলাম। 3 জনের লিকার চা, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ঠাকুমা শাশুড়ির জন্য লিকার চা, আর আমার দেওরের জন্য দুধ চা। ও লিকার চা খাওয়াটা তো পছন্দ করে না। আমাদের চায়েরও ভ্যারাইটিস, খাওয়ারও ভ্যারাইটিস, সব কিছুই ভ্যারাইটিসই হয় আর কি। যাই হোক, সবাই দেখি এখানে শুয়েই রয়েছে, সবাই বললাম ওঠো, চা এসে গেছে। এদিকে ডেটে যাবো বলে ছেলেকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম, যে না, ওকে যুদ্ধ করতে বসলে তো আমার 1.5 ঘন্টা লাগবে। তাই আগে থেকেই ওকে বসিয়ে দিলাম যে না, আমাকে বেরোতে হবে। আজকে অ্যাকচুয়ালি আমি যাবো একজনের সাথে ডেট করতে, তো সেই জন্য আমি আজকে ওকে তাড়াতাড়ি খাইয়ে টাইয়ে নিয়ে আমার ড্রেস পোশাক সব বার করে নিয়েছি। আয়নার সামনে রং ঢং করে এবার চলে আসলাম ড্রেস পরে। ভাবছেন হয়তো ড্রেস এক দেখালাম, পরলাম আর এক, আসলে ড্রেসটা আমার ফিট হচ্ছিল না, তার জন্য। এবারে একটুখানি ডেটে যাচ্ছি বলে কথা, একটু যদি না সাজগোজ করি তাহলে হয়। তাই একটু মুখে লোশনটা ছিল, লোশন টোশন মেখে নিয়ে, ঘরে নাইসিল পাউডার ছিল সেটাই হাতে করে নিয়ে একটু ভালো করে মুখে ময়দা মাখার মতো ঘষে নিলাম। ঘষা টষা কমপ্লিট হয়ে গেছে, একটু সিঁদুর ছুঁয়ে নিলাম। যতই ডেটে যাই, ভুলে গেলে তো চলবে না যে আমি একটা ম্যারিড ওমেন, তাই আমাকে বিবাহিতর মতোই আচরণ করতে হচ্ছে। এইবারে চলে আসলাম টিপ টিপ পরে লিপস্টিকটা নিয়ে ঘষতে।
এই লিপস্টিক পরা নিয়ে আমার বাড়িতে সবার অবজেকশন ছিল যে একটা লিপস্টিককে ও 100 ঘন্টা ধরে পরে। এটা আমার বড় বাজে অভ্যাস বলতে পারেন। অফিস যাওয়ার সময় বিয়ের আগে যখন আমি অফিস করতাম তখন আমার লিপস্টিক প্রতি প্রায় রাখতো 5-10 মিনিট, কারণ এখানে বেরিয়ে যাচ্ছে ওখানে বেরিয়ে যাচ্ছে। এই করতে করতে আমার লিপস্টিক পরার জন্য আমি 10 মিনিট সময় দিতাম। লিপস্টিক কমপ্লিট। এবারে একটু চোখগুলোকে বড় বড় দেখাবো বলে রসগোল্লার মতো একটু মাস্কারা পরে নিচ্ছি, যাতে চোখ বড় করলে আমার শ্রীমান পুত্র আমাকে ভয় পায়। তাই হোক, আমার চোখ বড়তে কোনো কিছুই পাত্তা দেয় না। এবার আমি চুলটা একটু বেঁধে নেবো। যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি এই হেয়ার স্টাইলটা করে নিই, যে দেখতেও সুন্দর লাগে আবার খাটনিও কম। জাস্ট একটা নিলাম, টপ নট করার মতো করে মুড়িয়ে নিয়ে বেঁধে নিয়ে ক্লিপের পাশ দিয়ে চুলগুলোকে দিয়ে দিলাম। হয়ে গেল আমার চুলটা পনিটেলের মতো বাঁধা। এবারে দেখলাম সাদা টিপটা ফ্যাকাশে লাগছে, তাই একটু কালো টিপ দিয়ে ওটাকে মেরামতি করে নিলাম। বেরিয়ে পড়বো এবার আমি রেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে পড়বো। আমার আয়নার সামনে একটু ঢং বেদনা করে বেরিয়ে গেলাম আমি লিফট ডাকতে। লিফটেরও যা ঘ্যাম, বাপরে বাপ, 5বার ডাকার পরে তারপরে একবারে আসে। যাই হোক, লিফটে গেলাম। লিফটের মধ্যেও আয়না আছে আমাদের অ্যাপার্টমেন্টে, সেটার সামনে একটু ঢং করলাম। আয়না দেখলেই ঢং করতে ইচ্ছে করে। যাই হোক, বেরিয়ে পড়লাম আমি আমার ডেস্টিনেশন। আজকে আমার ফার্স্ট ডেস্টিনেশন আমাদের দুজনে, সেটা হচ্ছে আমাদের দুর্গানগর ফুচকা স্ট্যান্ড। সবাই জানো যারা দুর্গানগরে থাকো কম বেশি, যে দুর্গানগর বৃষ্টি জেরক্সের দোকানের সামনে এই ফুচকালাটা বসে। তাই সেখানে ফুচকা খেতে আমরা চলে গেলাম, আমি আর আমার পার্টনার। ফুচকা খেয়ে আমাদের ছোট ভাই মানে আমার দেওর, সে ঘরে রয়েছে। তাকে যদি বলি আমি ফুচকা খেয়েছি তার জন্য আনেনি, তাহলে আমি 10 দিন বাথরুম থেকে বেরোতে পারবো না। সেই ভয়ে তার জন্য একটু ফুচকা নিয়ে নিলাম। নিয়ে যেতে যেতে আমরা চলে আসলাম বিস্কুটের দোকানে বিস্কুট নিতে। বিস্কুট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা আইসক্রিম নিতে চলে আসলাম। দেখলাম যেমন ভাবনা তেমন কাজ। আইসক্রিম নিলাম, ভাবলাম না বাড়ির জন্য একটু আইসক্রিম নিয়েই যাই। এবার আইসক্রিম নেওয়া তো একটা প্রবলেম হয়েছে, সেটা পরে বলছি। বাড়িতে চলে আসার পথে আমরা রওনা হয়ে পড়েছি। দেখেই বুঝতে পারছি এবার আমার পার্টনারটাকে। আমার পার্টনারটা হচ্ছে আমার শাশুড়ি মা, যারা আমরা দুজনে মিলে যাচ্ছি। পুরো কাক স্নান করে গেছি। এবারে বাড়িতে এসে রাতের রান্না জোগাড় দিতে লেগে পড়লাম। আজকে করব সোয়াবিন আলুর তরকারি আর ভাত, কারণ আজকে যেহেতু নিরামিষ তাই সবাই একটু অল্পই খাবে। তাই একটু ভাত বসিয়ে দিয়ে সোয়াবিন আলুর তরকারিটাকে করার জন্য সোয়াবিনের আলুটাকে প্রেসারে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। পাপা, আমার বর আর আম্মার জন্য রুটি অর্ডার দেওয়া হয়ে গেছে। আর আমি, আমার শাশুড়ি আর আমার দেওর খাবো আজকে ভাত। আমি রুটি খাওয়াটা একটু প্রেফার কম করি, কারণ আমি রুটিটা অত পছন্দ করি না। তার থেকে ভাত খেতেই আমি বেশি পছন্দ করি। এদিকে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে প্রেসারে বসিয়ে দেবো। দেখো, অলমোস্ট আমার ভাত আর আলু সয়াবিন বসিয়ে দিয়ে আমি আবার বেরিয়ে গেছিলাম। বললাম না একটা প্রবলেম হয়েছে আইসক্রিমে। আমরা একটা আইসক্রিম গুনতিতে ভুল হয়েছে। আসলে আম্মা আমাদের বাড়িতে 1 মাস থাকে, আবার আমার মেজো জেঠুর বাড়িতে 1 মাস থাকে। তাই জন্য আমাদের গুনতিতে ভুল হয়ে যাওয়াতে আমরা আবার গেছিলাম একটা আইসক্রিম আনতে। ঘরে বসে নিজের আইসক্রিম এনজয় করলাম। রাতের ডিনারটা আমি আজকে স্কিপ করে দিয়েছি, কারণ আজকে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, পেটটা ভীষণ ভরা ছিল। তো এই ছেলেকে খাইয়ে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে আমি প্রত্যেক দিন রাতে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিই। তাই বললাম ওকে রেডি করি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। এইবারে আমি বসবো ভ্লগ এডিট করতে ইউটিউব আর ফেসবুক চ্যানেলে। দেখো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আজকে। এইবারে আমি একটু নিশ্চিন্তে ভ্লগ এডিট করব। তার আগে আমি একটু নেপাল থেকে আনা চকলেট খেয়ে নিচ্ছি, কারণ রাত্রে যদি খিদে পাই তাই ভাবলাম একটা চকলেট দিয়ে শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।